সবাইকে স্বাগতম। তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবা যে ভাইয়া ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ভাই, সাদ ভাই, ক্লাসগুলো দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, গ্রুপগুলো দিয়ে দেন। আমাকে একটু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবা যে ভাইয়া ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে সপ্তম অধ্যায়টা শেষ করবো, এটাই আসলে আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনার বাকি একটা অধ্যায় ছিল। তো দ্রুত আমরা জয়েন করি। দেখো, তোমাদের এর আগে হচ্ছে আমি ক্লাস নিচ্ছি কয় অধ্যায়, 1, 3, 4, 5, 6। আমাদের এই অলরেডি 5টা অধ্যায় ক্লাস নেওয়া শেষ গতকাল পর্যন্ত। আজকে আমাদের একটা অধ্যায় ভিত্তিক ক্লাস বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। তো এটার উপর আজকে ক্লাস নিয়েই আমরা কিন্তু রাত 9টা একদম পুরো এমসিকিউ কতগুলো, কমপক্ষে 200 এমসিকিউ থাকবে আজকে। আমি এতগুলো এমসিকিউ তোমাদেরকে টাইপ করাইছি এখানে। তো এই এতগুলো এমসিকিউ থেকে নিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, তাহলে একসাথে ক্লাসটা করে ফেলি সবাই মিলে। আমাদের সামিরা জয়েন করছে, আমাদের লিমন জয়েন করছে, স্বর্ণিলা জয়েন করছে, পাপিয়া জয়েন করছে, আইজুল জয়েন করছে। ওকে, থ্যাংক ইউ লিমন। তো আমরা হচ্ছে গত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো অধ্যায়গুলো আশা করি তোমাদের শেষ হয়েছে। আজকে সপ্তম অধ্যায়টা পড়াবো। এখানে জাস্ট কোথা থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসবে আমি জাস্ট সেই অংশটাই খেয়াল করে দিব, এবং জাস্ট ক খদা কোথায় আসে জাস্ট বলে বলে দিব, তোমরা একটু জাস্ট খেয়াল করবা। আমরা জাস্ট আজকে বেশি সময় নিব না, কারণ হচ্ছে আমি তোমাদের তোমাদের হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে আবার তো 9টায় ক্লাস থাকবে। তো 9টায় ক্লাসের আগে যাতে তোমরা একটু রিল্যাক্স করতে পারো, 9টার সময় বেশি হলে 1 ঘন্টা ক্লাস নেব। বাট 9টার ক্লাসে আমরা কমপক্ষে হচ্ছে 200-এর মতো এমসিকিউ দেখবো, কমপক্ষে 200 থাকবেই। মানে 100 প্লাস আছে, আমি নাম্বারিং করে দেখি নাই, 150-এর মতো থাকবে, 150-200। তো আমাদের ওই এমসিকিউগুলো করলে আসলে অধ্যায়ের আর কোনো এমসিকিউ বাকি থাকে না। আমি সব মানে গুরুত্বপূর্ণ এবং টপিক, যে টপিক থেকে মাস্ট এমসিকিউ আসে ওই টপিক নিয়ে আলোচনা করবো আশা করি ক্লাসটাতে। তো সবাই ওই ক্লাসটা মাস্ট করবা, ঠিক আছে? ওই ক্লাসটা মাস্ট করবা। তো আমাদের সাথে নামাজের সময় শুরু করতে উপায় নাই, তাছাড়া ক্লাসের টাইম। ওকে ওকে, হিসাব বিজ্ঞান স্যার অলরেডি একটা হয়েছে, পরে আরেকটা হবে 7টা থেকে, মেবি 7:30 থেকে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা শুরু করতে পারি এখন, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম যে আরোহ অবরোহ অনুমান, আরবার বলি, অনেকে জয়েন করছো, সেটা হচ্ছে আমরা 9টায়, কিন্তু রাত 9টায় একদমই বরাবর 9টায় হচ্ছে আমরা এই যুক্তিবিদ্যার একদম ফাইনাল একটা ক্লাস নেব, এবং হচ্ছে ওই ক্লাসটাতে আমরা বলবো ভাই কোন টপিক থেকে মাস্ট আসবে। গত ক্লাসগুলোতে বলছি, বাট ওটাও আমরা লাস্ট বারের মতো তোমাদেরকে বলে দেবো, এবং লাস্ট বারের মতো বিদায় আর কি আমাদের, মানে যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষার আগে। তো ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে আশা করি সবাই থাকবা, এমসিকিউগুলো ফাটাফাটি পড়ে ফেলবো সবাই। তার আগে এই ক্লাসের পরে যতক্ষণ সময় পাবা পুরো বইটা রিভিশন করবো, যাতে এমসিকিউ তোমরা সবাই অ্যান্সার করতে পারো, ঠিক আছে? প্রত্যেকের অ্যান্সার যাতে কারেক্ট হয়। ওকে, তাহলে আমরা দ্রুত শুরু করি। আমাদের সামিহা রেশমিয়ার জয়েন করছে, আমাদের বিখ্যাত স্টুডেন্টগুলা। এখন দেখো, আমরা আরোহ অনুমানের ভিত্তি অধ্যায় শুরু করবো। আমরা তো জানি আরোহ কাকে বলে, এক কথায় কম ব্যাপক আশ্রয় বাক্য থেকে যখন একটা বেশি ব্যাপক সিদ্ধান্ত বৈশিষ্ট্য করে, কম ব্যাপক আশ্রয় বাক্য থেকে যখন বেশি ব্যাপক সিদ্ধান্ত বৈশিষ্ট্য করবে, সেটা হচ্ছে আমাদের আরোহ অনুমান। এই আমরা বলছি অনুমানের 3টা উপাদান আছে। জ্ঞাত সত্য, মানে অনুমান হচ্ছে জানা থেকে অজানায় গমন করে, সুতরাং জানা সত্য, অজানা সত্য এবং মানে অজ্ঞাত সত্য আর কি। আর জ্ঞাত সত্য অজ্ঞাত সত্যের মাঝে একটা অনিবার্য সম্পর্ক, এটা হচ্ছে আমাদের অনুমানের 3টা উপাদান। এখন আমরা বলবো এই জ্ঞাত সত্যকে বলছে আশ্রয় বাক্য, অজ্ঞাত সত্যকে সিদ্ধান্ত। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, জাস্ট আমি সেগুলো হাইলাইট করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তারপরে আমাদের বলছে দেখো, এটা হচ্ছে একটা আমাদের কোন অনুমান, এটা হচ্ছে একটা অবরোহ অনুমান, কিন্তু এটা আরোহ অনুমান না। তারপরে এই যে এটা একটা আরোহ অনুমান, কারণ হচ্ছে সুমন হয় জ্ঞানী, শ্যামল হয় জ্ঞানী, সীমা হয় জ্ঞানী, কাশেম হয় জ্ঞানী, অত সকল মানুষই জ্ঞানী, একটা আরোহ অনুমান। এগুলো তো আমরা জানি, আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে ফেলছি। এখন আমরা আরোহের এ স্তরে আসবো। এটা একটা আরোহের এ স্তর, ঠিক আছে? মানে এই স্তরটা আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা 1 বাই 1 মনে রাখা লাগবে। মানে কোনটার পর কোনটা, সংজ্ঞায়ন মানে কোনো কিছুর নাম নির্ধারণ করা, দেন হচ্ছে নিরীক্ষণ মানে ওইটাকে পর্যবেক্ষণ করা, সংজ্ঞায়নে পরে হচ্ছে নিরীক্ষণ। তারপর হচ্ছে বিশ্লেষণ, ওটাকে হচ্ছে তুমি ভেঙে ভেঙে ভাগ করে করে তুমি হচ্ছে ব্যাখ্যা দেওয়া। দেন হচ্ছে অপনয়ন, মানে হচ্ছে ত্রুটি বাদ দেওয়া। অপনয়ন মানে কি? ত্রুটি বাদ দেওয়া, যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাকে মানে স্কিপ করা। তারপরে বলছে প্রকল্প প্রণয়ন, আমরা একটা আনুমানিক ধারণা গঠন করব। প্রথম হচ্ছে সংজ্ঞায়ন, নিরীক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প প্রণয়ন। তারপরে হচ্ছে বলছে শ্রেণীকরণ, মানে হচ্ছে শ্রেণীতে ভাগ করব। দেন হচ্ছে সার্বীকরণ, শ্রেণীকরণ সার্বীকরণ একই টপিক। তারপর হচ্ছে যাচাইকরণ এবং হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে? এই 9টা
সিরিয়ালটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে যাই আমরা, তারপরে আমাদের বলছে হচ্ছে একদম যতটুকু যাবো ততটুকু, দরকার 1 ঘন্টা লাগলে 1 ঘন্টায় ক্লাস নিব, বেশি সময় নিব না আজকে, ঠিক আছে, খেয়াল করো। তারপরে আমাদের এখানে বলছে আরোহণ মানে প্রকারভেদ। আমরা তো জানি আরোহ হচ্ছে 2 প্রকার, একটা প্রকৃত যাকে বলা হয় যথার্থ আরোহ, আর একটা হচ্ছে অপ্রকৃত যাকে বলা হচ্ছে তথাকথিত, তথাকথিত, ঠিক আছে। কর্নারে যে কাপ দেখা যাচ্ছে ওই কাপটা তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের আরোহ 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত আরোহ কি, যেসব আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ, যে আরোহের মূল বৈশিষ্ট্য কি, আরোহের মূল বৈশিষ্ট্য কিন্তু আরোহমূলক লম্ফ, ওই আরোহমূলক লম্ফ যার থাকবে সে হচ্ছে প্রকৃত আরোহ। আর প্রকৃত আরোহ 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমান। আর অপ্রকৃত আরোহ হচ্ছে কি, আমাদের যেগুলো হচ্ছে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ থাকবে না, সেগুলো হচ্ছে অপ্রকৃত আরোহ, এবং ওটাও 3 প্রকার, পূর্ণাঙ্গ, যুক্তিসম্মূলক, ঘটনা সংযোজন, ঠিক আছে। এখন তারপরে দেখি আরোহের ভিত্তি ও প্রকারভেদ। দেখো আমাদের আরোহের ভিত্তি আর প্রকারভেদ কথা বলছে। আরোহের ভিত্তি হচ্ছে কি, যার উপর ভিত্তি করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত। এক কথা ভিত্তি বলতে বেজ, মানে যার উপর ভিত্তি করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত হয়েছে বা আরোহ অনুমান প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আরোহের ভিত্তি। এখন আরোহের ভিত্তি 2 প্রকার, একটা হচ্ছে আকারগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তি কি, দেখো এগুলো পরীক্ষা আসে যে আকারগত ভিত্তি কাকে বলে, বস্তুগত ভিত্তি কাকে বলে, মানে ক খ থেকে চলে আসে, মাথায় থাকে না, মাথার উপর দিয়ে যাবে কেন, ক্লাসগুলো আবার করো, ইউটিউবেও মানে তোমাদের আপলোড করা আছে। তো আকারগত ভিত্তি বলছে যে নীতি অনুসরণ করে আরোহণ মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আকারগত ভিত্তি বলে। যে নীতি অনুসরণ করে আরোহণ মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আকারগত ভিত্তি বলে, ঠিক আছে। ঠিক আছে, আমরা 9টা ঈদের ক্লাস নেব, সিকিউ কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয় বলে দিব, ঠিক আছে। তাহলে বললাম যে নীতি অনুসরণ করে আরোহ অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হচ্ছে আকারগত ভিত্তি, মানে আকারগত ভিত্তি হচ্ছে নীতি বা নিয়ম থাকবে। আর হচ্ছে আমাদের বস্তুগত ভিত্তি হচ্ছে কি, বিশেষ থেকে সার্বিককে গমন করার জন্য যে বিভিন্ন উপাদান প্রয়োজন হয়, আর নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আমাদের সেসব বস্তু কি করতে হয়, সরবরাহ করতে হয়। তো আমরা বলছি তাই নিরীক্ষণ ও পরীক্ষণই হচ্ছে বস্তুগত ভিত্তি। আর হচ্ছে আমাদের বলছি আকারগত ভিত্তি কি, নীতির উপর ভিত্তি করে, আর এটা হচ্ছে পরীক্ষণ নিরীক্ষণের উপর ভিত্তি করে। এখন আমরা দেখলাম আকারগত ভিত্তির 2টা দিক আছে, আর বস্তুগত ভিত্তিরও 2টা দিক। আকারগত ভিত্তির 2টা দিক কি কি, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি। প্রকৃতির নিয়মানুবর্তী নীতিটা হচ্ছে প্রকৃতি যে নিয়ম মেনেই চলে, প্রকৃতির খামখেয়ালির কোনো স্থান নেই। মনে করো আজকে আমরা 8 ঘন্টা পড়বো, তো কালকে পড়ে নেই, মনে করো এখন আমরা 10 ঘন্টা পড়তেছি পরীক্ষার আগে, কিন্তু 2 মাস আগে আমরা পড়তাম না 1 ঘন্টাও। এইটা কিন্তু প্রকৃতি করে না, প্রকৃতি খামখেয়ালি করে না, সবসময় সমান গতিতে সমান্তরালভাবেই চলে, ঠিক আছে। এই জন্য প্রকৃতির নিয়মানুবর্তী নীতি, প্রকৃতি সব জায়গায় একই আচরণ করে। আর একটা বলছে কার্যকারণ নিয়ম, প্রত্যেকটা কাজের পেছনে যে কারণ থাকবে এটাকে বলে কার্যকারণ নিয়ম। এখন বলছে আরোহের বস্তুগত ভিত্তির 2টি অংশ, একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে কি নিরীক্ষণ। একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে কি নিরীক্ষণ, ঠিক আছে। তাহলে বস্তুগত ভিত্তি কয়টা, 2টা, পরীক্ষণ আর নিরীক্ষণ। ওমা সাবজেক্টটা নিশ্চয় কেন, সহজ তো। তো পরীক্ষণ করা হয় কোন পরিবেশে, কৃত্রিম পরিবেশে, নিরীক্ষণটা করা হয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশে। এগুলো এমসিকিউ আসতে পারে, সেগুলো বলে দিচ্ছি। যে পরীক্ষণ করা হচ্ছে আমাদের কোথায়, পরীক্ষণ হচ্ছে কৃত্রিম পরিবেশে, আর নিরীক্ষণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে। এখন আমরা আরোহের যে প্রকৃতির নিয়মানুবর্তী নীতির কথা বলছি, এখন প্রকৃতির নিয়মানুবর্তী নীতি থেকে আমরা সদর্থকভাবে প্রকাশ করতে পারি আর নর্থকভাবে প্রকাশ করতে পারি। সদর্থকভাবে হচ্ছে কি বলছে, প্রকৃতির নিয়মের উপাসনা করে, প্রকৃতির কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন না ঘটলে প্রকৃতি সব জায়গায় একই আচরণ করবে, প্রকৃতির রাজ্য একতার নির্দেশক, প্রকৃতিতে অবর্তমান বর্তমানের সদৃশ, প্রকৃতি ইতিহাসের অনুসারী, প্রকৃতি বিভিন্ন স্থানে একই ফল পাওয়া যায়, প্রকৃতিতে একই নিয়ম একই কার্য ঘটায়, প্রকৃতি শৃঙ্খলা অনুযায়ী পরিচালিত। খুবই সিম্পল কথাবার্তা, একই জিনিস। প্রকৃতি নিজেকে বারবার পুনরুল্লেখ করে, মানে প্রকৃতি একই কাজ বারবার করলে সে নিজেকে পুনরুল্লেখ করা হয়। তাহলে এখন নর্থক দিক থেকে দেখো, প্রকৃতিতে খামখেয়ালির মানে ওই যে পজিটিভ কথাগুলোকে নেগেটিভলি না বাচক করে প্রকাশ করতেছে, একই কথা। সেটা হচ্ছে প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি সব মানে যদি কোনো জায়গায় যা ঘটছে অন্য জায়গায় তার ব্যতিক্রম কিন্তু ঘটবে না, সব জায়গায় সমান আচরণ করে বলছিলাম। প্রকৃতি একই কারণ ভিন্ন ভিন্ন ফল প্রদান করে না, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্ন আচরণ করে না, মানে একই অবস্থায় ভিন্ন আচরণ কখনোই প্রকৃতি করবে না। হ্যাঁ, তাহলে তারপরে আমরা হচ্ছে এই আর্টটা জাস্ট বলে দিই তোমাদের,
বৈচিত্র্য প্রকৃতির যে নিয়মানুবর্তী নীতি। বৈচিত্র্য বলতে প্রকৃতিতে মাঝে মাঝে কিছু চেঞ্জ আসে, মানে বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ আসে। প্রকৃতি সবসময় সমান আচরণ করে, ঠিক আছে, বাট এই বৈচিত্র্য দেখা দেয়। মানে অনেক সময় করে এখন যে বন্যা হচ্ছে অনেক এলাকায়, তো সবসময় তো হয় না এটা, মানে এটা অকেশনালি বা বিভিন্ন অনেক সময়ের ব্যবধানে এটা হয়ে থাকে। সাপোজ যে এই বৈচিত্র্য দেখা দেয়, মনে করো 200 বছর পর পর মহামারীগুলো হয়, প্রতি 200 বছর পর বিশ্বে মহামারী হয় 200 বছর। তো এটা হচ্ছে দেখা গেছে গবেষণার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রকৃতির যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মাঝে কিন্তু ঐক্য আছে, ঠিক আছে, এটাকে বলছে প্রকৃতির বৈচিত্র্যের মাঝে ঐক্য। বৈচিত্র্য মানে হচ্ছে প্রকৃতি সবসময় তো সমান আচরণ করে, ঠিক আছে, বাট মাঝে মাঝে একটু ওয়েদারের চেঞ্জ হয়, যার কারণে আমাদের মানে প্রাত্যহিক লাইফের একটু বিঘ্নতা ঘটে। এখন যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু মানুষজন খুবই কম, এটা আর কি বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যের মাঝে কিন্তু ঐক্য আছে, ঠিক আছে। হ্যাঁ, যুক্তিবিদ্যায় ম্যাথের মতো ফুল মার্কস পাওয়া সম্ভব। যুক্তিবিদ্যায় ভাই অনেক মার্কস পাওয়া যায়। তোমাদের কাছে আজকে অনুরোধ ভাই, তোমরা হচ্ছে অনুরোধ করতেছি কেন, তোমাদের তাহলে এমসিকিউটা ক্লিয়ার হবে। তোমরা আজকে রাত 9টার এমসিকিউ ক্লাসটা করিও। আমরা প্রত্যেকটা অধ্যায় একদম এমসিকিউর বাইরে আসবে না, জাস্ট এমসিকিউ ক্লাসটা সবাই করবে একসাথে। হ্যাঁ, মজার সাবজেক্ট, বকুল আমাদের ঠিক কথা বলছে। পিডিএফ তো দেওয়া হয়ে যায় গ্রুপে। তাহলে ঐক্য কথা বললাম, এখন তারপরে আসো আরোহের কোটাভাস। কোটাভাস অর্থ হচ্ছে আপাত অসঙ্গত মতবাদ। এই কোটাভাস মানে মনে করো বলতেছে, মনে করো তোমার যে ফ্রেন্ডের সাথে তোমার পরিচয় হয়েছিল প্রথমে কলেজে গিয়ে, ভার্সিটি থেকে যার সাথে পরিচয় হয়, পরবর্তী দেখা যায় সে তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। বাট তুমি তাকে যে প্রথম দেখায় যেটা ভাবছিলে, পরবর্তীতে ওর সাথে পরিচয় হওয়ার পর তুমি তাকে অন্যরকম ভাবে দেখতেছো, মানে অন্যরকম আর কি, সেটা সেরকম প্রথম ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আপাত অসঙ্গত মতবাদ। প্রথম দেখায় যেটা মনে হয় পরবর্তীতে সেটা মনে হয় না। এটা হচ্ছে আরোহের কোটাভাস। বেসিক জিনিসগুলো মনে রাখো। এর আকারগত ভিত্তি বলছে কার্যকারণ নিয়ম। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কাজ ঘটবে না, এটা হচ্ছে কার্যকারণ নিয়ম। সিম্পল জিনিস মনে রাখো, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কাজ ঘটবে না। এটাকে বলতেছে হচ্ছে, এটা কি বলছে, এটা হচ্ছে আমাদের ফুল মার্ক কেন দিতাম না, তুমি ভালো লিখতাম না তাই ফুল মার্ক দিতাম না, মানে হাতের লেখা প্লাস একটু ফুল মার্ক একটু পাবে না, ও দিব কেন, ফুল মার্ক দিলে সমস্যা, লিখতে ভালো অবশ্য। তাহলে আকারগত ভিত্তি বলতাম যে কার্যকারণ নিয়মটা কি, প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কাজ ঘটবে না, এটা হচ্ছে আমাদের কার্যকারণ নিয়ম। সাপোজ মনে করো আমরা কেন পড়ালেখা করতেছি, কেন আজকের এই ক্লাসটা করতেছি, ভাই কারণ আমাকে একটু করলে ভালো একটা রেজাল্ট আসবে। তাহলে প্রত্যেকটা কাজের পিছনে আগে কারণ আছে, দেন তারপরে কাজটা কিন্তু করি আমরা, এটা কথা মনে রাখতে হবে। এখন আমাদের কারণটা কি, কারণ হচ্ছে অনেকগুলো শর্তের সমষ্টি। মনে করো কারণে দেখো, কারণ আর সত্য, আমি জাস্ট তোমাদের সংক্ষেপে যতটুকু দরকার ততটুকু বলতেছি, বেশি সময় ক্লাস নিয়ে সময় নষ্ট করবো না। আমি চাচ্ছি রাত 9টার ক্লাসে সবাই থাকো। তো বলছি কারণ হচ্ছে কতগুলো শর্তের সমষ্টি, ঠিক আছে, মানে অনেকগুলো শর্ত মানা হয়। ওকে, তারপর হচ্ছে কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক আছে। দেখো কারণ এবং শর্ত উভয়ই কোনো একটা কাজের পূর্ববর্তী বিষয়, অর্থাৎ কারণ ও শর্ত সবসময় কোনো একটা সংঘটিত কাজের পূর্বে অবস্থান করে। কোনো একটা কাজ সংগঠনের পূর্বে অবস্থান করাটা কি, সেটা হচ্ছে আমাদের কারণ এবং শর্ত। শর্ত দিয়েই কারণ তৈরি হয়, মানে অনেকগুলো শর্ত দিয়ে কারণ তৈরি হচ্ছে। আর কারণ হলো কতগুলো শর্তের সমষ্টি, ঠিক আছে, কারণকে সংজ্ঞা বলতে পারি কতগুলো শর্তের সমষ্টি। তাই একটির সাথে অন্যটি গভীরভাবে যুক্ত। কারণের সদর্থক ও অনর্থক উভয় দিক আছে, মানে কারণকে আমরা পজিটিভলি এবং নেগেটিভলি দুইভাবে প্রকাশ করতে পারি। তেমনিভাবে যেমন মনে করো বলো ভাই কারণেরও পজিটিভ নেগেটিভ আছে, হ্যাঁ ভাই, আমরা অনেকটা নেগেটিভ আকর্ষণ, নেগেটিভ মানে পজিটিভ আকর্ষণ অনুভব করি, আকর্ষণ বিকর্ষণ, সেটা আর কি। এটা এমসিকিউর জন্য পড়তে পারো, সিকিউর জন্য পড়তে পারো। সিকিউর টপিক আমি এখন আসি নাই, কারণ এখন যা পড়াচ্ছি এখনো সিকিউর টপিকে আসি নাই, সুতরাং রিল্যাক্স। এখন যতক্ষণ পড়াচ্ছি একটু এমসিকিউটা খেয়াল করো। ওকে, তাহলে কারণ ও শর্তের মধ্যে কত পার্থক্য দেখি। বলছে কোনো কার্য সংগঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট বিষয় হচ্ছে কারণ, আর কার্য সংগঠনের জন্য পূর্ববর্তী অনেকগুলো ঘটনা লাগে, প্রত্যেকটি ঘটনা এক একটা শর্ত। কারণের প্রত্যেকটি ঘটনার এক একটা হচ্ছে শর্ত। সদর্থক নর্থক দুইভাবেই কারণের আমরা শর্ত সমষ্টি হচ্ছে কারণ, ঠিক তেমনি শর্ত কোনো সদর্থক নর্থক দিকের যোগফল নয়। কারণ কোন শর্ত হচ্ছে মানে সদর্থক বা নর্থক, এটা যোগফল হবে না। কারণের মধ্যে সদর্থক নর্থক উভয় প্রকার শর্ত থাকে, কিন্তু শর্ত সদর্থক বা নর্থক হয়, সদর্থক বা নর্থক যে কোনো একটা হয়। কারণের জন্য শর্ত আবশ্যকীয়, কেননা একাধিক শর্তের সমষ্টি হচ্ছে কারণ, কিন্তু শর্তের জন্য কারণ লাগে না, কারণ শর্ত তো তার আগে, ওকে তার কারো হেল্প লাগতেছে না। রাত 9টায় সব চ্যাপ্টারে এমসিকিউ পড়াবো। আমি তো কোনো চ্যাপ্টারে এমসিকিউ পড়াই না এতদিন, মানে যে কটা ক্লাস নিয়েছি গতকাল, তারপর হচ্ছে তার আগের দিন এবং আজকে,
আমি কোনোদিন এমসিকিউ পড়াই নাই, লাস্ট দিন এমসিকিউ পুরো ফাটাফাটি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, এতদিন কিন্তু সিকিউ পড়াইছি। ওকে ঠিক আছে, তাহলে এখন তারপরে আসি। এখন দেখো যুক্তিবিদ্যায় যে কারণের তিনটা ভাগে ভাগ করা আছে, কারণটাকে তিনটা ভাগে, যেটা হচ্ছে আবশ্যিক শর্ত, আর একটা হচ্ছে বলছে পর্যাপ্ত শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত। এই তিনটা জিনিস, মানে আবশ্যিক মানে যেটা মাস্ট টাকা লাগবে, পর্যাপ্ত মানে হচ্ছে এক্সট্রা হিসেবে থাকবে, আর দুইটা মিলে একসাথে যেটা বলো সেটা। এখন তারপর আসি, যেটা যতটুকু পড়ছে ততটুকু দেখিও। অ্যান্ড বস্তুর অবিনশ্বরতার নিয়ম, মানে কোনো একটা বস্তুর যে মানে তার ভিতরে যে গুণাবলী, সেই গুণাবলী কথা বলছে। আর শক্তির অবিনশ্বরতা, দেখো মানে আমাদের বস্তুর অবিনশ্বর বলতে বস্তুর ক্ষয় নেই, বস্তুর ধ্বংস নেই, এটা হচ্ছে অবিনশ্বরতার নিয়ম। আমরা 9-10 পড়ছি এগুলো। আর ভাই এমসিকিউ সব কয়টা চ্যাপ্টার পড়াবো স্যার? সব কয়টা? তারপর হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নিয়ম তো বললাম। আর শক্তির অবিনশ্বর, শক্তিও আসলে ক্ষয় করা যায় না, শক্তিকে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা যায়, এটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা নিয়ম। যেমন বলছি আমরা হচ্ছে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তি, আলোক শক্তিতে রূপান্তর করতে পারছি, ঘূর্ণন শক্তি এমন। এখন শক্তি আসলে দুইভাবে থাকে, একটা চলমান শক্তি, একটা হচ্ছে সুপ্ত শক্তি। চলমান মানে হচ্ছে গতিশীল শক্তি, আর সুপ্ত শক্তি মানে হচ্ছে স্থির শক্তি। এখন আমরা আসি বহু কারণবাদ, যেটা থেকে আমাদের সিকিউ আসবে। এখন যেটা থেকে সিকিউ আসবে আমি সেটাই বেশি পড়াবো, এই জন্য এতক্ষণ দৌড়ালাম, মানে খুব ফাস্ট। তোমরা বলতে পারো ভাইয়া আপনি এত স্পিডে যাচ্ছেন কেন? ভাই ওগুলো দরকার নেই, আমার এমসিকিউর জন্য দরকার, সুতরাং ওইভাবে দৌড়াইছি। এখন দেখো বহু কারণবাদ বলছি। বহু কারণবাদ মানে কি? কোনো কার্যের একাধিক শর্ত থাকলেও কারণ থাকে একটি, মানে কোনো কার্যের একাধিক শর্ত থাকতে পারে বাট কারণ থাকবে অলওয়েজ একটি। এই হিসেবে একটি কারণেই কার্যকে সংগঠিত করে। এই আমরা সবসময় জানি একটি কারণ একটি কাজ ঘটিয়ে থাকে, একটি কাজ ঘটায়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিসে পড়ছি? কার্যকারণে পড়ছি। প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, এটা হচ্ছে কার্যকারণের আমাদের নিয়মের নীতিতে বলছে, মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, এটা হচ্ছে আমাদের কার্যকারণ নীতিতে বলছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমাদের কার্যকারণ নিয়ম। তো এখন আমাদের বহু কারণ আমাদের কি বলছে? যে কোনো নির্দিষ্ট কার্যের একাধিক কারণ থাকে, কোনো নির্দিষ্ট একটা কার্যের একাধিক কারণ থাকে। যখন কোনো কার্যের একাধিক কারণ থাকে তখন তাকে বহু কারণবাদ বলে। মানে অনেক সময় একটা নির্দিষ্ট কাজের একটি নির্দিষ্ট কাজ, ঠিক আছে, একটা নির্দিষ্ট কাজের আমাদের কারণ একাধিক থাকতে পারে। ওই নির্দিষ্ট কাজের আমাদের হচ্ছে কি থাকবে? এক প্লাস মানে কারণ থাকতে পারে। যদি ওই কোনো নির্দিষ্ট কাজের একটার বেশি কারণ থাকে তখন সেটা হবে আমাদের কি? তখন সেটা হবে আমাদের বহু কারণবাদ, ঠিক আছে? তখন সেটা হবে বহু কারণবাদ। তো যুক্তিবিদ মিলই কিন্তু এই মিল, যুক্তিবিদ মিল এমসিকিউ আসে বহু কারণবাদ প্রবর্তন করেন। তাহলে পরীক্ষা যদি এমসিকিউ আসে বা ক দাগে আসে, বহু কারণবাদ প্রবর্তন করেন কে? যুক্তিবিদ মিল, ঠিক আছে? যুক্তিবিদ বেইনও বহু কারণের কথা বলেছেন। তো বহু কারণবাদ অনুযায়ী কোনো নির্দিষ্ট কার্যের কারণ একটি নয়, বহু। এই মতবাদকে কেন্দ্র করে গড়ে উঠছে বহু কারণবাদ মতবাদ। এখন বলতে পারে মতবাদটা কি? মতবাদ হচ্ছে কোনো একটা বিখ্যাত ব্যক্তি বা মনীষীদের উক্তি, যেটা সবাই স্বীকৃতি দেয় এবং গ্রহণ করে, গ্রহণযোগ্য কোনো মতবাদ, সেটা হচ্ছে ইমদাদুল। ঠিক আছে, তোমাদের ইকোনমিক্স ক্লাস হবে, ইকোনমিক্স ক্লাস তো শুরু হবে মেবি 15 তারিখ থেকে, আনোয়ার ভাই বলছিল। সুতরাং ওটার জন্য অপেক্ষা করো, ওটা নিয়ে ফেলবে। পিডিএফ তো এখন দিলেই তোমরা, বইয়ে তো পিডিএফ একটা, বাট তোমরা তো পড়ছো, জাস্ট তোমাদের ক্লাস নিলে তোমরা পারবা। যেমন আমারও তো পিডিএফ দিচ্ছি, বাট ক্লাস না নিলে তো অনেকে বইয়েই তো আছে সব কিছু, যা আলোচনা করছি বইয়েই, কিন্তু ওই যে সমস্যা থাকে। ওকে, তাহলে হচ্ছে বুঝলাম বহু কারণবাদ, বুঝছি আশা করি, ঠিক আছে? তাহলে বহু কারণবাদ মানে হচ্ছে অনেকগুলো কারণ থাকবে এবং ওই একটি, আমরা জানতাম একটি কাজের কারণে একটি কাজের পিছনে একটাই কারণ থাকে, সেটা হচ্ছে আমাদের কার্যকারণ নিয়মে। বাট বহু কারণবাদে হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট কাজের একাধিক কারণ থাকবে, সেটা হচ্ছে বহু কারণবাদ। বুঝছো তোমরা? একটু বলো তো ভাইয়া, বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে উদাহরণটা তুলে ধরে না, আমি একটু উদাহরণটা তোমাদের দেখাই। দেখো বহু কারণবাদ বলতে আমাদের এমন হবে, সহজে বহু কারণবাদ বলতে আমরা বুঝবো যে, মনে করো মৃত্যু, এই মৃত্যু এটা একটা এটা কি কাজ, ঠিক আছে? কিন্তু এখানে অনেকগুলো কারণে মানুষের মৃত্যু ঘটতে পারে। মানে মানুষের বার্ধক্য,
রোগে আক্রান্ত, তারপর হচ্ছে দুর্ঘটনা, রোগে আক্রান্ত হওয়া, বার্ধক্য, দুর্ঘটনা, তারপর হচ্ছে গলায় ফাঁসি, গলায় দড়ি, তারপর হচ্ছে দুর্ঘটনা, তারপর হচ্ছে পানিতে ডুবা। আমাদের ভার্সিটির 3টা ছেলে হচ্ছে একই ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজের, ওরা হচ্ছে পানিতে ডুবে মারা গেছে। সেটা হচ্ছে কক্সবাজারে ঘুরতে গেছিল হিমছড়িতে, তো ওখানে হচ্ছে মারা গেছে। দুজনের লাশ পাইছে, একজন এখনো পায় নাই। তো এই বর্ষাকালে যেখানে ঘুরতে যাবে সেদিকে বা যারা বিচে যাও বা কোনো সমুদ্র সৈকতে যাচ্ছ, ওখানে কিন্তু বিপদ সংকেত বা সতর্ক সংকেত চলতেছে, একটু সেভাবে মেনটেন করবা। যারা যাও না আগে তাদের কিন্তু এটা সমুদ্র কিন্তু দেখতে মনে হয় শান্ত বা মানে ওটার কিন্তু মানে ইফেক্ট আছে, সুতরাং এইটা একটু মাথায় রাখবা লাইফে। ওকে, তাহলে পানিতে ডুবে মারা যাওয়া। আর একটা যদি বলি, জাস্ট নর্মালি কোনো হচ্ছে গলায় দড়ি, পানিতে ডুবে। আর কি থাকতে পারে ভাই? রোগে আক্রান্ত। আর একটা যদি আমরা বলি আত্মহত্যা বলে ফেলি এখানে ডিরেক্টলি। তো এই জিনিসটা, এই দেখো এই 3টা জিনিস কথা বললাম, এই 3টা জিনিস। তাহলে হচ্ছে এখানে এই কাজ কি? একটি কাজ ঘটতেছে, ঠিক আছে, একটি কাজই ঘটতেছে। আর কারণ কি এখানে? এখানে হচ্ছে একাধিক কারণ। যখন এমন হবে যে একাধিক কারণ, বাট আমাদের হচ্ছে কাজ হচ্ছে কি একটি কাজ, তখন সেটা হচ্ছে বহু কারণবাদ। তখন সেটা কি হবে? বহু কারণবাদ। যখন হচ্ছে আমাদের একাধিক কারণ থাকবে এবং কাজ হবে একটাই, তখন সেটা হবে বহু কারণবাদ। ঠিক আছে, চ্যাপ্টারটা বেশি বড়। চ্যাপ্টার 6 থেকে তোমরা সিকিউ প্র্যাকটিস দিয়ে করবে, সে হচ্ছে গাধা ভাই। চ্যাপ্টার 6 কমপক্ষে 2 থেকে 3টা সিকিউ আসবে, ওই চ্যাপ্টারকে স্কিপ করে কালকে কত সুন্দর করে আবর্তন, প্রতিবর্তন, সহানুমান বোঝাই দিলাম। এই 3টা টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে ভাই, তো স্কিপ করার কি আছে? যদি সমস্যা হয় ক্লাসটা আবার দেখো, ক্লার্কের ক্লাসটা। পিডিএফ কেন থাকবেন না ভাই? পিডিএফ না দিয়ে গেছি কোনোদিন? তাহলে বহু কারণবাদ কি বুঝছেন স্যাররা? একটু বলেন স্যার, যদি বুঝে থাকেন বলেন, তাহলে পরবর্তীতে যাই। আর আশা করি আপনারা বোঝেন সবাই। ঠিক আছে, তাহলে পরবর্তীতে চলে আসি। বহু কারণবাদ খুবই ইজি। আচ্ছা, আর একটা দেখাই, এটা তাহলে সহজ হবে। আর একটা দেখাই, আরে এইসব আসতেছে এটা। মনে করো একই কাজ, তো কাজটা মনে করো সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন। তো সামাজিক পরিবর্তন হচ্ছে একটা আমাদের কি কাজ। তো এটা অনেকগুলো কারণে সামাজিক পরিবর্তন হতে পারে। সামাজিক পরিবর্তন একটা কারণ হয় না, অনেকগুলো কারণ হতে পারে। এখানে একাধিক কারণ, এখানে একাধিক কারণ থাকবে। তো একাধিক কারণ, প্রথম কি সামাজিক পরিবর্তন, মনে করো বিপ্লব, দেশে বিপ্লব বা আন্দোলন হলে সামাজিক পরিবর্তন হয়। তারপর হচ্ছে স্কিপের কথা বলো না সামিয়া, 7 অধ্যায় এখন স্কিপ। তুমি 7 অধ্যায়ের টপিকটা ধরে রাখে বহু কারণগত পরীক্ষা আসবে, এটা মানে জানো তো। তো এটা কেন স্কিপের কথা ভাবতেছো? এক অধ্যায় তো অলরেডি স্কিপ বলছি আমি সিকিউ এর জন্য। তা বিপ্লব প্লাস হচ্ছে সচেতনতা, সুশাসন, সুশাসনের মধ্যে আইন শাসন চলে আসছে। তা বিপ্লব হলে সচেতনতা হচ্ছে, এবং হচ্ছে কি হতে পারে? এই সামাজিক পরিবর্তন হবে আর কি কারণে? একতা, ঠিক আছে, বা ঐক্য বলতে পারে এটাকে, ঐক্য।
ঠিক আছে, দেখছো? মানে দেখো এটা একাধিক কারণে কাজ কি হচ্ছে, সামাজিক পরিবর্তনই ঘটছে। এই বোর্ডগুলো, এটা বোর্ডটার দাম 5 লাখ টাকা, 5 লাখ, 5.5 লাখ নিয়েছিল। ঝামেলা কেন হবে স্যার? ঝামেলা তুমি ডিরেক্টলি বুঝবে, এটা হচ্ছে বহু কারণাবাদ। ঠিক আছে, তাহলে বহু কারণাবাদ আশা করি এখন ক্লিয়ার। এখন তাহলে পরে ইসে চলে যায়। হ্যাঁ, মূল্যবোধ, থ্যাংক ইউ, বা শিক্ষিত সমাজ, সাবাস তপু, রিমন, থ্যাংক ইউ, সেরা সেরা। এরম এই ব্রেনকে একটু কাজ লাগাবে এইভাবে। ওমা ওমা, কোথায় চলে এলাম? ওকে, তারপরে যে এখানে ছিলাম আমরা। এখন আসি কার্য সংমিশ্রণ। কার্য সংমিশ্রণটা কি আমাদের হচ্ছে বলছে, এটা খেয়াল করতে হবে, এখান থেকে সিকিউ আসবে। তো মোট কথা যেটা বলতেছি, আমাদের সিকিউ আসার টপিকই করাচ্ছি কিন্তু এখন এখন সিকিউ আসার টপিক। হ্যাঁ, ফারদিন বলছো, ঠিক আছে, তুমি 3, 4, 5, 6 থেকে করো ইজিলি। আর 7 অধ্যায় 2টা টপিকের কথা বলবো, 2টা টপিক তুমি করে যাও। 7 অধ্যায় আমি 2টা টপিকের কথাই বলবো আমি, যে এই 2টা টপিক পড়লে হয়ে যাবে। একটা যে পড়াই ফেলছে বহু কারণবাদ, ওই একটা, আর একটা হচ্ছে কাজ ও সংমিশ্রণ। এই দুইটা টপিক পড়বো জাস্ট, এই কাজ ও সংমিশ্রণ আর হচ্ছে বহু কারণবাদ। তো কাজ ও সংমিশ্রণ থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা খেয়াল করো। তা আমরা বললাম যখন অনেকগুলো কারণ কোনো কার্য সংগঠিত করে, মানে যখন অনেকগুলো কারণ কোনো কার্য সংগঠিত করে এবং ওই কারণগুলো পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে, মানে পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয়, মানে পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে যখন একসাথে প্রকাশিত হবে। মারিয়া আক্তার কোন সাবজেক্ট পড়ায়? স্যার যুক্তিবিদ্যা, লজিক পড়াচ্ছি, মানবিকের একটা সাবজেক্ট। তো বলছি পৃথক পৃথকভাবে প্রকাশিত না হয়ে একসাথে প্রকাশিত হয়, তখন সেই মিশ্র কার্যটিকে কার্য সংমিশ্রণ বলে। সেই মিশ্র কার্যটিকে কার্য সংমিশ্রণ বলে। আবার বলি, যখন অনেকগুলো কারণ মিলে কোনো কার্য সংগঠিত করে, মানে অনেকগুলো কারণ মিলে যখন কোনো কার্য সংগঠিত করে, ঠিক আছে, ওই কার্য সংগঠিত করে এবং ওই কারণগুলো পৃথক পৃথক প্রকাশিত না হয়, একসাথে প্রকাশিত হয়, মানে আলাদা আলাদাভাবে না হয়। মনে করো সাপোজ আমরা মানে কলেজে একটা সবাই মিলে কাজ করতেছি, তো এই কাজটা যদি আলাদা আলাদা করি সবারই কষ্ট হবে, একসাথে করি কাজটা কিন্তু ইজি হবে। এই জন্য বলছে আলাদা আলাদাভাবে প্রকাশিত না হয় একসাথে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলবো হচ্ছে আমাদের কার্য সংমিশ্রণ। এখন এই কার্য সংমিশ্রণ আবার 2 প্রকার, জাস্ট সেখানে দেখাই। একটা হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ, আর একটা হচ্ছে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। সমজাতীয়টা কি? যখন আমাদের যে কাজগুলো একই টাইপের হবে, যদি এই কাজগুলো একই টাইপের হয়, একই ধরনের হয়, তখন সেটা হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ। ঠিক আছে, দেখো যখন বিভিন্ন কারণ একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং কার্যটি যদি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কাজের সমজাতীয় হয়, মানে কারণগুলো যদি সমজাতীয় হয়, মানে একই ধরনের হয়, তখন সেই সমজাতীয় কার্যটিকে বলবে হচ্ছে, এই কার্য সংমিশ্রণটাকে বলবে সমজাতীয় কার্য সংমিশ্রণ। এখন সমজাতীয় কার্য সংমিশ্রণের একটা পারফেক্ট উদাহরণ কি বলতে পারি, যে আমরা যখন একটা ঘরে এই 10টি হচ্ছে 100 ওয়াটের বাল্ব জ্বালানো হয়, তখন 10টি বাল্ব থেকে কি হবে, একসঙ্গে আলো আসবে, মানে একসাথে দেখো সমজাতীয় কাজ করতেছে, 10টা বাল্ব থেকে আলো আসতেছে। তাহলে বললাম যে 10টি 100 ওয়াটের বাল্ব যখন জ্বালানো হবে, তখন 10টি থেকে কিন্তু আলো আসবে সমানভাবে এবং ঘরটাকে আলোকিত করবে। তো এখানে 10টি বাল্ব হচ্ছে কারণ, ঠিক আছে, বাল্ব এটা কারণ, আমি ধরে যে কাজটা করতেছি সেটা হচ্ছে বাল্বের মানে কার্য সংমিশ্রণ। আর এটা যখন একই টাইপের কাজ হবে, বলছি যে সমজাতীয় কাজ একত্রিত হবে, সেই সমজাতীয় কাজ একত্রিত হলে সেটা হচ্ছে মিশ্র কার্য এবং সমজাতীয় মিশ্র কার্য। তার মানে এখানে কাজ একত্রিত হচ্ছে, ঠিক আছে। সমজাতীয় বুঝলাম। এখন আমরা ভিন্ন জাতীয় দেখি। দেখো ভিন্ন জাতীয় মানে হচ্ছে এখানে জাস্ট খুব সহজ, এখানে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেনের বিষয়টা মনে রাখবে, পানি জিনিসটা মনে রাখবে। সে এখানে হচ্ছে কি, আমাদের যখন একাধিক কারণ একসাথে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয় এবং মিশ্র কার্যটি যদি কারণগুলো থেকে ভিন্ন জাতীয় হয়, কারণগুলোতে ভিন্ন হতে, তাহলে এই কার্য সংমিশ্রণকে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে, ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে। এবং এই ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ কখন কি হবে, মনে করো এইচ হাইড্রোজেন আর অক্সিজেন, তাই দুইটা হচ্ছে কি, দুইটাই গ্যাস, দুইটা গ্যাস একত্রিত হয়ে কি হচ্ছে, দুইটা ভিন্ন জাতীয় গ্যাস, একই জাতীয় গ্যাস না।
এবং কাজটার পরে কি হচ্ছে, পানি হচ্ছে। যখন এই যে H2O লিখতেছি তখন কিন্তু সেটা পানি হয়ে যাচ্ছে, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন। তো এটার মধ্যে এটা কি বলতেছি, এটাকে অপর নাম বলে মানে পানি। এটা কেননা তো এটা গ্যাস থাকে না, পানি যখন খাই তখন কি সেটা গ্যাস থাকে, তখন কিন্তু পানি হয়ে যায়, কেননা নির্দিষ্ট তাপমাত্রায় গেলে সেগুলো পানিতে রূপান্তরিত হয়। জি স্যার, শর্ট সিলেবাস আছে তো এটা। তাহলে এই যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ভিন্ন জাতের কাজের সংমিশ্রণ। এখন নিরীক্ষণকে আমরা নিরীক্ষণটা দেখবো, নিরীক্ষণ দেখে নিরীক্ষণ অনুভূতি করলে শেষ। আর 5 মিনিট পড়বে এই অধ্যায়টা, নেক্সট সিকিউ প্র্যাকটিস করবে এই অধ্যায়ের, এর সিকিউ প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো নিরীক্ষণটাকে, নিরীক্ষণ এক ধরনের প্রত্যক্ষণ, মানে কোনো কিছু পর্যবেক্ষণ করা। তো নিরীক্ষণ উদ্দেশ্যমূলক, মানে তুমি একটা কোনো উদ্দেশ্যের কারণে তুমি একটা প্রত্যক্ষ করবা। তো নিরীক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়, নিরীক্ষণ পরিকল্পিত, নিরীক্ষণ সুনিয়ন্ত্রিত। নিরীক্ষণ হচ্ছে প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষণ করে, নিরীক্ষণ সুনির্দিষ্ট প্রত্যক্ষণ করে, নিরীক্ষণের সিদ্ধান্ত সুনিশ্চিত নাও হতে পারে, নিরীক্ষণ নির্বাচনমূলক। তো নিরীক্ষণের অনুভূতি কি, যখন এই নিরীক্ষণের করা হয়, এটা একটু পড়াই ফেলি তাহলে শেষ হয়ে যাবে। যখন আমরা তো নিরীক্ষণটা করা হবে, নিরীক্ষণ মানে বললাম কি, নিরীক্ষণ মানে হচ্ছে প্রত্যক্ষণ, মানে হচ্ছে পর্যবেক্ষণ, এটা নিরীক্ষণ মানে হচ্ছে পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ। এবং নিরীক্ষণ করা হয় কোন পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে করা হয়। মনে রাখবে এগুলো এমসিকিউ আসার মতো কোশ্চেন। এই যে প্রাকৃতিক পরিবেশে করা হয় কি, নিরীক্ষণ। প্রাকৃতিক পরিবেশে ঘটে থাকে হচ্ছে আমাদের নিরীক্ষণটা। তো বলছে নিরীক্ষণ হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, বিশেষ উদ্দেশ্য সাধনের প্রাকৃতিক পরিবেশে, এই যে প্রাকৃতিক পরিবেশে বস্তু ও ঘটনাবলীর প্রত্যক্ষণ। যেহেতু বিভিন্ন বস্তু ও ঘটনা প্রকৃতিতে জটিল অবস্থায় বিদ্যমান থাকে, তাই নিরীক্ষণের সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। আবার নিরীক্ষণের বুদ্ধি, শারীরিক সুস্থতা ও নৈতিকতা ইত্যাদি থাকতে হয়। এর কারণ হলো বিভিন্ন বস্তু ঘটনাকে নিরীক্ষণ করে তার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা পর্যন্ত যে কোনো জায়গায় ভুল হতে পারে। যদি কোনো কারণে নিরীক্ষণে কোনো সমস্যা বা ত্রুটি দেখা যায় তাকে বলবে নিরীক্ষণের অনুপবর্তী। এক কথা, নিরীক্ষণটা যেভাবে করছে ঠিক সেভাবে না করে অন্যভাবে করলে তাকে নিরীক্ষণের ত্রুটি বলবে। যুক্তিবিদ্যা কেমিস্ট্রি কেন, যুক্তিবিদ্যা সহজ তো, এই ক্ষেত্রে পানি আনছি বলে কেমিস্ট্রি হয়ে গেছে, নাইস। তো বললাম হচ্ছে একটা, তাহলে এই যে নিরীক্ষণের অনুভূতি কয়টা, দুইটা। নিরীক্ষণ অনুভূতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ আর একটা হচ্ছে অনিরীক্ষণ, ঠিক আছে। মনে করো ভ্রান্ত নিরীক্ষণ মানে হচ্ছে তোমার যে একটা কাঠামো আছে ওই কাঠামোর মাধ্যমে যদি না করো, মনে করো একটা কাজ যেভাবে করতে হয় তুমি ওইভাবে না করে উল্টা পাল্টা ভাবে করছো, তাহলে তোমার সেটা ভ্রান্ত নিরীক্ষণ হবে। আর অনিরীক্ষণ মানে হচ্ছে তুমি নিরীক্ষণটা ঠিকঠাক মানে কোনো কিছু মানো নাই, ডিরেক্টলি একদম কোনো কিছু মানো নাই। এখন আমরা দেখো এই ভ্রান্ত নিরীক্ষণ দুইভাবে ভাগ করা যাবে। ভ্রান্ত নিরীক্ষণকে দুইভাবে ভাগ করা যায়, কি বলছে আমরা প্রত্যেকটা দেখবো যে এটা প্রয়োজনীয় আর হচ্ছে প্রাসঙ্গিক। এখন ভ্রান্ত নিরীক্ষণের উদাহরণটা দেখবো। এই ভ্রান্ত নিরীক্ষণের উদাহরণ দেখলে বলবা ছোটবেলার কথা মনে পড়বে। ভ্রান্ত নিরীক্ষণ এক খদেকে আসতে পারে, ভ্রান্ত নিরীক্ষণ কিন্তু অনুপবর্তী আসতে পারে। তাহলে বলছি কি যে ভ্রান্ত নিরীক্ষণটা কি, কোনো বিষয়ে ঘটনা যেভাবে ঘটে থাকে সেভাবে নিরীক্ষণ না করে, মানে বিষয়টা যেভাবে ঘটছে সেটাকে সেভাবে নিরীক্ষণ না করে অন্য কোনোভাবে নিরীক্ষণ করলে যে অনুভূতি হয়, মানে যেভাবে ঘটছে সেভাবে নিরীক্ষণ না করে অন্য কোনোভাবে নিরীক্ষণ করলেই যেটা হবে সেটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। এখন ছোটবেলায় আমরা যে চলন্ত ট্রেনে উঠতাম না, তো ট্রেনে উঠলে কি মনে হতো, গাছপালা ঘরবাড়ি চারপাশে যেগুলো ছিল ওগুলো হচ্ছে আমাদের সাথে ছুটে চলতেছে। বিষয়টা এমন না, ট্রেন চলন্ত অবস্থায় ট্রেন চলতেছে বাট ওই ঘর বাড়ি স্থির। কিন্তু আমরা ছোটবেলায় ভাবতাম ওই ঘর বাড়ি হচ্ছে আমাদের সাথে হচ্ছে চলতেছে। আর একটা জিনিস ছিল, ছোটবেলায় যখন আমরা হাঁটতাম তখন চাঁদ হচ্ছে আমাদের সাথে হাঁটতেছে, বাট না ভাই, চাঁদ ওখানে স্থির, আমরা হাঁটতেছি, চাঁদ সেখান থেকে দেখতেছি যেখানে যাচ্ছি। তো এই ছোটবেলার এই যে চিন্তা ভাবনাগুলো ছিল, বাবা বানাই কেন লিখবো ভাই, বানাই লেখার জিনিস এগুলা, বানাই লিখলে নাম্বার কেমনে দেবে স্যার, যা যেটার অ্যান্সার তুমি সেভাবে না লিখলে কি নাম্বার পাবা? নাম্বার দেবে না স্যার। আর স্যার যদি মনে করো তোমাদের ওই স্যারটা যদি মনে করো হচ্ছে বউয়ের সাথে ঝগড়া করতে করতে খাওয়া দেখে, বা হচ্ছে স্যারটা হচ্ছে খাওয়া দেখার সময় মন মাথা অন্যদিকে, তাহলে নাম্বার দেবে। বাট স্যাররা এইভাবে খাওয়া দেখে না, কিছু কিছু এর মধ্যে থাকে হাতে কোনো এক দুইটা অস্বাভাবিক। তাহলে হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণটা বললাম। এখন বললাম যে দেখো চলন্ত রেল লাইনে যে কথা বললাম আমরা, গাছপালা ঘর বাড়ি সব আমাদের সাথে চলতেছে, কিন্তু এই নিরীক্ষণটা কিন্তু ভ্রান্ত নিরীক্ষণ, কারণ এখানে ঘটনাগুলো যেভাবে ঘটছে সেভাবে নিরীক্ষণ না করে ভিন্নভাবে নিরীক্ষণ করা হয়েছে। আসলে চলন্ত ট্রেন থেকে জানালা দিয়ে বাইরে তাকালে ওই রকমই মনে হয়, কিন্তু গাড়িতে চলে ঘরে তখন সেটা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। আর যখন একটা ঘটনা
ওকে, ওকে, আবার চলে আসছে, আমাদের নেট চলে গেছিল। তো আমরা যেটা বলছিলাম, যখন ওই ভ্রান্ত নিরীক্ষণটা কোনো ব্যক্তি, কোনো সিঙ্গেল ব্যক্তির ক্ষেত্রে ঘটে তখন সেটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। আর যে ওই ভ্রান্ত নিরীক্ষণটা যখন আমাদের সবার সাথে ঘটে তখন সেটা সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। এখন আমরা দেখব ব্যক্তিগত কোনটা, সর্বজনীন কোনটা। দেখো, ব্যক্তিগত মানে হচ্ছে, মনে করো রাস্তায় একটা, তুমি অন্ধকার রাতে হাঁটতেছো, তো রাস্তায় একটা তুমি কি দেখলা, একটা দড়ি পড়ে আছে, বাট তুমি সাপ মনে করলা। তো সাপ মনে করাটা, সাপের কথা বললে আসলে ভয় লাগে, সাপে মনে করলা, যে সাপ মনে করে ভয় পাইলা, এটা হচ্ছে ভ্রান্ত, তোমার ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। আর এই সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণটা ইন্টারেস্টিং। দেখো, যখন যে ভ্রান্ত নিরীক্ষণ করে সকল ব্যক্তির সাথে সমানভাবে ঘটে, মানে সকল ব্যক্তির সাথে এই এই জিনিসটা হচ্ছে ঘটে থাকে, তখন সেটা হচ্ছে সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। এখন দেখো, যে বলছে সূর্যের উদিত হওয়া, এই জিনিসটা আমরা সবাই ভুল করি, এখনো ভুল করি। আমরা বলি সূর্য উঠছে, সূর্য ডুবে গেছে, এই কথাটা বলি, আসলে এটা কিন্তু ঠিক কথা না। কারণ হচ্ছে সূর্য উদিত হওয়া, অস্ত যাওয়া, আমরা সকালে বলি সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায়। বাস্তবে সূর্য উদিত হয় না, অস্তও যায় না। পৃথিবী আসলে সূর্যকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে। তো যখন হচ্ছে আমাদের সূর্যটা পৃথিবীর দিকে যাচ্ছে, সূর্যের সাইডটাতে পৃথিবীর যে সাইডটা যাচ্ছে ওই সাইডটা দিন, বাকি সাইডটা অন্ধকার রাত হচ্ছে। এমনভাবে সূর্যের যে সাইডটাতে আমাদের পৃথিবী, সূর্যের সাইডে যখন যাচ্ছে, যে সাইডটা পৃথিবীর সাইডটা সূর্যের সাইডে যাচ্ছে, সেই সাইডটা দিন আর অন্য সাইডটা রাত। যার কারণে আমাদের হচ্ছে এই মনে হয় কি সূর্য উঠছে, সূর্য, ভাই সূর্য তো ওঠেই আছে, সূর্য তো এক জায়গায় স্থির, সূর্য তো আর ঘুরতেছে না কোথাও। তো সূর্য স্থির থাকার কারণেই তো আমাদের উঠা নামাটা দেখতেছে না। আমাদের পৃথিবীর ওই সাইডটা মানে জাস্ট ঘুরতেছে পশ্চিম থেকে পূর্বে, পশ্চিম থেকে পূর্বে, যার কারণে আমাদের এই সমস্যাটা হয়, আমাদের সবার ক্ষেত্রে হয়। যার কারণে এটা হচ্ছে সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। এখন অনিরীক্ষণ আসি। অনিরীক্ষণ কি বলছে, দেখো, অনিরীক্ষণ হচ্ছে আসলে আমাদের নিরীক্ষণ না করে, আমাদের বলছে যেসব প্রয়োজনীয় বিষয় দরকার সেসব বিষয় নিরীক্ষণ না করে অল্প কয়েকটি বিষয় এর মাধ্যমে নিরীক্ষণ করলে, মানে যতগুলো তোমার দরকার ছিল, তোমার যেগুলো কম্পোনেন্ট, সেগুলো সব কিছু না নিয়ে যখন তুমি কম কিছু নিয়ে তুমি নিরীক্ষণটা করো, তখন সেটা হবে তোমার অনিরীক্ষণ। আর অনিরীক্ষণটা কি, অনিরীক্ষণটা একটু খেয়াল করো, আমাদের এই উদাহরণটা খেয়াল করো। ভোর রাতে দেখা স্বপ্ন আমরা বলি সত্যি হয়, ভোর রাতে দেখা স্বপ্ন সত্যি হয়, কিন্তু ওই লোকটা উনি মনে করছে, কিন্তু আসলে এক্ষেত্রে একজন লোক কয়েকটা দৃষ্টান্ত নিরীক্ষণ করছে, মানে কয়েকদিন দেখছে উনি ভোর রাতে স্বপ্ন দেখছে, তার সবগুলো সত্যি হচ্ছে, উনি কয়েকটা দিনে এমন হয়েছে, বাট সবসময় তো এমন সবার সাথে হয় না। তো এরূপ তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভোর রাতে দেখা স্বপ্ন সত্যি হয়। তো এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অনিরীক্ষণ অনুভূতি ঘটবে, কারণ সেসব ক্ষেত্রে ভোর রাতে দেখা স্বপ্ন মিথ্যা হয়েছে, সেগুলো কিন্তু দৃষ্টান্ত এখানে উল্লেখ করে নাই। সবসময় আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের অনুকূল দৃষ্টান্তগুলো গ্রহণ করতে চাই, বাট প্রতিকূল দৃষ্টান্ত কিন্তু গ্রহণ করতে চাই না, যার কারণে আমাদের এটা অনিরীক্ষণ। এখন ওই যে অনিরীক্ষণ আবার দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে প্রাসঙ্গিক, একটা হচ্ছে প্রয়োজনীয়। দরকার নেই এটা আমাদের, এটা একটু মনে রাখবা। এখন আমি তারপরে চলে যাই। তারপরে বলছে যে পরীক্ষণে জাস্ট বৈশিষ্ট্যগুলো খেয়াল করবো, দেন হচ্ছে শেষ অধ্যায়। পরীক্ষণের বৈশিষ্ট্য খেয়াল করো। পরীক্ষণ বলছে হচ্ছে এক প্রকার প্রত্যক্ষণ, পরীক্ষণ উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ, পরীক্ষণ কৃত্রিম পরিবেশে সম্পন্ন হয়, পরীক্ষণ সুনিয়ন্ত্রিত, পরীক্ষণের সব কৃত্রিম ভাবে উৎপাদিত, পরীক্ষণ বিশ্লেষণমূলক, পরীক্ষণ পুনরাবৃত্তিমূলক, পরীক্ষণ যন্ত্রপাতির ব্যবহার নির্ভর, পরীক্ষণ যন্ত্রপাতি ব্যবহার নির্ভর, কারণ হচ্ছে পরীক্ষণটা আসলে এক্সপেরিমেন্ট, মানে বিজ্ঞানীরা যেটা করে ল্যাবে। আর পরীক্ষণ সিদ্ধান্ত সুনিশ্চিত হতে পারে। ওকে, এখন আমরা শেষ করব। এখন হচ্ছে আমাদের কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক পড়েই আমরা জাস্ট একবার সিকিউতে চলে যাব, ঠিক আছে? বুঝতে পারছো যতটুকু আলোচনা করছি? এখন বলি ভাইয়া, তোমরা আবার বলো ভাইয়া টপিক কি এ অধ্যায়ের? এ অধ্যায়ের সিকিউর টপিক অনলি দুইটা, আর বেশি দিব না। দুইটা বলছে, এই দুইটা পড়ে দেও একটা সিকিউর জন্য। তো সিকিউ হচ্ছে দুইটা পড়বা, কি? বহু কারণবাদ। এক হচ্ছে বহু কারণবাদ, দুই হচ্ছে কার্য সংমিশ্রণ। কার্য সংমিশ্রণ, বহু কারণবাদ আর কার্য সংমিশ্রণ, ঠিক আছে? বললাম সিকিউ কি, একটা হচ্ছে বহু কারণবাদ আর হচ্ছে কার্য সংমিশ্রণ, এই দুটো জিনিস। এই দুটো টপিক পড়লে হয়ে যাবে। এখন দেখো বলছে আরোহ কি, আরোহ হচ্ছে কয়েকটি বিশেষ ঘটনা অভিজ্ঞতার মাধ্যমে যে কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যায়। আরোহের ভিত্তিটা পড়াইছি একটু আগেই, জাস্ট এই জিনিস, এরকম জিনিস আসবে। প্রকৃতি নিয়মানুবর্ত নীতি কি, যে প্রকৃতি একটা বিশেষ মৌলিক নিয়ম আছে, যেটা আরোহের আকারগত ভিত্তির অংশ। আরোহের আকারগত ভিত্তি কি, প্রকৃতি নিয়মানুবর্ত নীতি, আর হচ্ছে কার্যকারণ নিয়ম। কূটাভাস বললাম, আপাত অসংগত মতবাদ। কারণ কি, পূর্ববর্তী ঘটনার কোনো একটা কাজের পূর্ববর্তী ঘটনা। শর্ত হচ্ছে আমাদের এই কোনো কারণের যে পূর্ববর্তী অনেকগুলো ঘটনা, এক একটাকে বলা হচ্ছে শর্ত।
কারণের সংজ্ঞা, বহু কারণবাদ কি? যে মতবাদ অনুযায়ী একটি কাজের বহু কারণ রয়েছে সেটা হচ্ছে বহু কারণবাদ। নিরীক্ষণ দুই প্রকার, মানে নিরীক্ষণে যে আমাদের, তারপর হচ্ছে আমরা বললাম অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেখবে এরকম কোশ্চেন, কেন আরোহণ অনুমানের সিদ্ধান্ত সার্বিক বাক্য হয়, কেন হয় এই কোশ্চেনগুলো একটু খেয়াল করবা, কেন আরোহণ অনুমানের সিদ্ধান্ত সার্বিক বাক্য হচ্ছে। আর হচ্ছে আরোহমূলক লম্ফ আরোহের প্রাণ, কেন আরোহমূলক লম্ফ কেন আরোহের প্রাণ। তার হচ্ছে আমাদের বলছে প্রকৃতির নিয়মানুবর্ত নীতি হচ্ছে আরোহের আকারগত ভিত্তি, এটা বুঝে লিখতে হবে। প্রকৃতির নিয়মানুবর্ত নীতি বলতে কি বোঝায়? কারণ হচ্ছে শর্ত সমষ্টি, এই কোশ্চেনটা বেশি আসে। কারণ হচ্ছে শর্ত সমষ্টি, কারণ হচ্ছে অনেকগুলো শর্তের সমষ্টি মিলে হচ্ছে আমাদের কারণ হচ্ছে। তারপর হচ্ছে আবশ্যিক শর্ত হিসেবে কারণ ব্যাখ্যা করতে হবে, এগুলো দিয়ে দেবো তোমাদের। ভ্রান্ত নিরীক্ষণ কাকে বলে দেখে নিও, ঠিক আছে। এখন আমরা কিছু সিকিউ দেখব। স্যার এটার অ্যান্সার আপনারা করবেন। সবাই এগুলোর উত্তর দেওয়া আছে, দেখা যাচ্ছে আমার না? ওহো রাহুল সেরা। দেখো এখানে কি লেখা তোমরা পড়তে পারছো না, তোমাদের একটু সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে ভালো পড়াশোনা। ও আমি তো এখন পেনই নিয়ে আসি নাই, আগের থেকে দেওয়া যাচ্ছি কেন? আচ্ছা দেখো, ভালো পড়াশোনা করলে, নিয়মিত ক্লাস করলে, সুস্থ শরীর থাকলে, অধ্যবসায় থাকলে পরীক্ষা ভালো ফলাফল আসে, এই কথা বলতেছে। তো এখন বলছে আমাদের উদ্দীপকের কোন বিষয়ের প্রতিফলন ঘটছে। অবশ্যই এটা কি ঘটছে, দেখো বহু কারণবাদ কথা বললাম না, দেখো এই কোশ্চেনই হুবহু চলে আসে পরীক্ষায়। তো বুঝতে নির্দেশিত বিষয়টি যথার্থ কিনা, এই যে আমাদের নির্দেশিত হয়েছে 7 অধ্যায়কে বাদ দিও না, কারণ 7 অধ্যায় ভাই খুবই সহজ কোশ্চেন। হ্যাঁ আমাদের বলছে, তবু বলছে, সারা বলছে, নাসিমা, দেখছো যারা ক্লাস করছে এখন কিন্তু পারতেছে তারা, ঠিক আছে। ওকে আয়াত, আয়াত বলছে, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু বহু কারণবাদ, তো এই জাস্ট ওটা লিখলে হচ্ছে। এখন ঘদাক দেখো, ঘটা কিন্তু ইন্টারেস্টিং। উদ্দীপকের নির্দিষ্ট বিষয়টির সাথে যথার্থতা বিচার করো। আসলে যথার্থতা বিচার করতে গেলে এই বহু কারণবাদ যথার্থ না, এটা যথার্থ না, যথার্থ নয়, ঠিক আছে। যথার্থ কেন নয়? কারণ হচ্ছে আমাদের কার্যকারণ নিয়ম অনুসারে, ভালো করে খেয়াল করবা, কার্যকারণ নিয়ম অনুসারে আসলে কার্যকারণ নিয়ম অনুসারে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে একটি নির্দিষ্ট কারণ থাকবে। প্রতিটা কাজের পিছনে একটি নির্দিষ্ট কারণ, প্রতিটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, এটা হচ্ছে কার্যকারণ নিয়ম। বাট বহু কারণ বাদ বলছে আমাদের একটা কাজের কারণে, একটা কাজের পিছনে অনেকগুলো কারণ থাকবে। তো এটা আসলে আমাদের যুক্তিবিদ্যা মেনে নেয় না, কারণ আমরা জানি প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট কারণ থাকবে এবং সেটাই গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক কারণ। বাট এছাড়া আমাদের বলছে এখানে বহু কারণবাদ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো হচ্ছে আমাদের একটা কাজের পিছনে অনেকগুলা কারণ আছে এবং প্রত্যেকটা ভাইটাল কারণ, মানে হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো এরকম কিছু থাকলে, হ্যাঁ এর অনেক সমালোচনা আছে, এইগুলো তুলে ধরতে হবে সাবাস্তবু। তো এগুলো হচ্ছে আমাদের এই কারণে এটা আসলে যথার্থ নয়, ঠিক আছে। এগুলো তোমার দেখাতে হবে খদাকে। জাস্ট তুমি এই টপিকের একটা সিকিউ তুমি দেখো না গাইডে, তুমি ওরা কীভাবে লিখছে, আমি যেটা বললাম সেটা তো লিখবে এইভাবে। আর গাইডের একটা মানে তুমি মানে কাঠামোটা দেখো, তাহলে তোমার ইজিলি আর পারবা, কোনো ভুল হবে না, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি তাহলে কেমন কোশ্চেন আসবে এই অধ্যায়ের। 2 দাগটা দেখি এখন, 2 দাগটা দেখো। প্রত্যেকটা 24 সালের বোর্ড, এটা হচ্ছে 24-এর রাজশাহী বোর্ড। বলছে আরোহের ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, তাহলে অবশ্যই আর একটা কি, অবশ্যই হচ্ছে আকারগত ভিত্তি। একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, একটা হচ্ছে আকারগত ভিত্তি। তাই আকারগত ভিত্তি কি কি? মনে করো বলছে বর্ষাকালে বৃষ্টি হয়, ওষুধ খেলে রোগ সারে। এই বর্ষাকালে বৃষ্টি হয়েছে এটা প্রকৃতির নিয়মানুবর্ত নীতি, আর ওষুধ খেলে রোগ সারে এটা হচ্ছে কার্যকারণ নিয়ম। এখন দেখো অ্যান্সার মিলতেছে কিনা। এই হরচিন্ত স্থানে আরোহের কোন ভিত্তি? এটা হচ্ছে আকারগত ভিত্তি। হ্যাঁ মিরাজ, আজকে রাত 9টায়
গ্রুপে দেখো, তোমার পেজে দেখো আপডেট দিছি। তাহলে হচ্ছে এখন দেখবো এই ক ও খ এ দুটি বিষয়ের সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে ক বলছে বর্ষাকালে বৃষ্টি হয়, এটা প্রকৃতির নিয়ম, মানে বর্ষাকাল মানে হচ্ছে সবসময় বৃষ্টি হবেই, তাহলে এটা প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, ঠিক আছে। আর হচ্ছে ওষুধ খেলে রোগ সারায়, তাহলে হচ্ছে রোগ হলে মানে আমাদের কি খেতে, ওষুধ খেতে হবে। তো রোগ হয়েছে একটা কারণ, এর জন্য কার্য করতে হবে কি, ওষুধ খেতে হবে। রোগ কারণ আর ওষুধ কার্য, তো রোগ আগেই হয় তারপর তো ওষুধ খাই, তাই না। তো এটা হচ্ছে কার্যকারণ, এটা মনে রাখবা। তাহলে আমাদের এটা কার্যকারণ আর এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্ত নীতি। 2 নাম্বার বুঝছো কিনা একটু বলো তো, বুঝছো কিনা একটু বলো যে ভাইয়া বুঝছো কিনা, এটা কি বুঝছো বলো তো একটু। বুঝবা বুঝবা, তোমরা ভালো স্টুডেন্ট, বুঝো। তিন দাগ দেখো, 3 দাগ। তিন দাগ বলছে জ্বর, জ্বর হয়েছে একটা কার্য। জ্বর কোন কারণে, করোনা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর হয়, নিপা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর হয়, সার্স ভাইরাসে আক্রান্ত জ্বর হয়। তাহলে একাধিক কারণে 3টা ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু একটা কাজ কি হচ্ছে, জ্বর হয়। তা পাঠ্যবের কোনটা নির্দেশ করছে এটা ভাই, সবই দেখছো। বহু কারণবাদ, ঠিক আছে। উদ্দীপকের নির্দিষ্ট বিষয়টির যথার্থতা দেখছো, সবই একই কোশ্চেন ভাই, প্রত্যেকটা বোর্ডে একই কোশ্চেন। তাহলে তুমি এই কোশ্চেন লিখবা না, কে কে এখন বলো, কে কে বহু কারণবাদ টপিক তো আসবেই, লিখবা না কে খাত্তর তো এখন, যে ভাইয়া লিখবো না, বলো এখন লিখবা নাকি এখন বলো। দেখো সেম কোশ্চেনটা, এরকম কোশ্চেন পাওয়া যাবে না, এটা সমালোচনা আছে, কারণ এই নিয়মটা যথার্থ নয়। যথার্থ নয় কারণ কি, কারণ কার্যকারণ নিয়ম অনুসারে প্রত্যেকটা কাজের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে। তো একটা নির্দিষ্ট কারণ না থাকলে ওই কাজটা, আমরা জানি কার্যকরণ নিয়ম আছে, আর কার্যকরণ নিয়ম যুক্তিবিদ্যার একটা প্রধান নিয়ম। কার্যকরণ নিয়মের কারণেই বৈজ্ঞানিক সকল কিছু ঘটে থাকে। সুতরাং আমাদের কার্যকরণ নিয়ম না মানার কারণে আমাদের এটা হবে যথার্থ হবে না, ঠিক আছে, বহু কারণবাদ, কারণ অনেকে এটাকে সমর্থন করতেছে না। ভাই কতগুলো, এটা আমার বোর্ড, যশোর বোর্ড। যশোর বোর্ডে কেউ আসতো এখানে ভাই, সারা জীবন যে অত্যাচারটা করছে আমার উপরে, আমি সালাম জানাই এটার উপরে, মানে সালাম জানাতে ইচ্ছে করে আমার, যে কাজ করে। এখন তো চট্টগ্রাম বোর্ডও এটাকে ফলো করতে শিখে গেছে। আগে জন্মলগ্ন থেকে এটা মানে দেখতাম সবাইকে বাস খাওয়া আর মারা খাওয়ার দিক থেকে ফার্স্ট ছিল, মারা দেওয়ার দিক থেকে। এখন চট্টগ্রাম বোর্ডকেও আসলে, চট্টগ্রাম বোর্ড সবাইকে ছাড়াই যাওয়ার চেষ্টা করতেছে, যে আমরাই বেশি বাস দিব, আর কেউ দিবে না। হ্যাঁ, এখান থেকে এগুলো আসে, এগুলোর বাইরে আর কিছু আসে না। সুতরাং এগুলো যদি মাথায় থাকে, তাহলে কেন ভাই তুমি লিখবা না পরীক্ষায় বলো, কেন লিখবা না পরীক্ষায়, কেন লিখবা না, অবশ্যই লিখবা। এখন এটার অ্যান্সার দেখো, এটাও সেম জিনিস, সূর্যলোক, কয়লা, গ্যাস, পানি, তাপ, বিদ্যুতের উৎস, তো বিদ্যুৎ পাচ্ছে এখান থেকে। এখন বলছে মতবাদটি, মতবাদ বলছে তাহলে পানো গলেও পারে বহু কারণাবাদ, ঠিক আছে। এখন বলছে শখের মতবাদ কি গ্রহণযোগ্য বা যথার্থ কিনা, দেখছো মানে কোশ্চেন দেখছো ভাই, এত সহজ, এত সহজ কোশ্চেন হয় জীবনও, এত সহজ কোশ্চেন হয় বলো, এখন সহজ কোশ্চেন এর চেয়ে হয়, পারবা এরকম কোশ্চেন, পারবা কিনা একটু বলো তো, তোমাদের মুখের ভাষা শুনি। হ্যাঁ, সব বোর্ডে আসে ভাই, আমি বললাম না বহু কারণবাদ, সপ্তম অধ্যায়ের কোশ্চেন মানেই বহু কারণবাদ আসবে, সব বোর্ডে আসবে, প্রত্যেকটা বোর্ডে আসবে, কেন আসবে না। ইয়েস, সারা, সারা আসলে সেরা, প্রথমবার পড়ছে যুক্তিবিদ্যা, তাও 85+ পাওয়ার তার আত্মবিশ্বাস। আর যারা এতবার পড়ছে, সে যদি 95 নিচে পায়, তাহলে মারবো আমি একদম। ও প্রথমবার ক্লাস পড়তেছে যুক্তিবিদ্যা, তারপরে ও 85 পাওয়ার আত্মবিশ্বাস বা একটা কনফিডেন্স পাচ্ছে ও, আর তোমরা প্রত্যেকে পাবা আশা করি। এ রাকিবের কে মাথা থাকে না, কারণ হচ্ছে ও পড়ালেখায় মনোযোগী না। রাকিব, তোমার তাবিজ দিলে হবে না, তোমার আমি যা পড়েছি এতটুকু তাই
আসতেছে, 10 মার্ক একদম ইজিলি পেয়ে যাবা। আর কাজু সংমিশ্রণ থেকে আসবে একটা, 20 মার্ক হয়ে যাচ্ছে একটা ক্লাস করলেই। তুমি ভাই কেন তাও তাবিজ দেওয়া লাগে তোমার? মানে তুমি মনোযোগ দিলেই তো হয়, পড়ালেখা তো এরকম মন একদিকে, মন মনে করো তোমার আরেকটা মেয়ের বাসায় থাকতে হবে না, মন তোমার কাছে থাকা লাগবে, অন্য কাউকে দিও না, এখনই দেওয়ার সময় না এটা। অনেক ইজি, ইয়েস স্যার। হ্যাঁ সামিয়া পারবে, মাহিন পারবে, সামিরা পারবে, তসলিমা পারবে, অনেক ইজি। হ্যাঁ সাহিরা। 33 আশা করতে কষ্ট হয়ে যাবে। রাকিব তুমি হচ্ছে কি বলবো, ওরা একটা কেউ পরামর্শ দেয় ওরা কি করা উচিত। 5 দাগ, 5 দাগ নাকি 6 দাগে চলে আসছে। ওকে 6 দাগ। সিনেমা, নাটক, কৌতুক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বিনোদন পাচ্ছি বহু কারণবাদ এই মতবাদটি কোনো মানে সমর্থনযোগ্য কিনা এই কথা বলছে। ঠিক আছে, পারা যাবে না এমন কোশ্চেন। এই দেখো কাজু সংমিশ্রণ চলে আসছে ময়মনসিংহ বোর্ড, কাজু সংমিশ্রণ দেখছো, এই যে কাজু সংমিশ্রণ দেখছো, এটা কাজু সংমিশ্রণ 100 ওয়াটের 5টি বাল্ব আর হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন, যা পড়াইছি বইতে হুবহু ময়মনসিংহ বোর্ডে চলে আসছে, বইতে যা হুবহু চলে আসছে। ইয়েস না ইয়াসিন, 90+ ইজিলি আসবে, তবু 90+। পরীক্ষা দিয়ে এসে তো আমাকে একটু বললো ইনবক্সে, ভাইয়া এই রুদ্র এই চ্যাপ্টার থেকে একটা আসে, দুইটাও আসে অনেক সময়, একটা তো আসবেই বাট দুইটাও আসতে পারে। একটা মন কাউকে দিয়ে নাও, একজন নিজের কাছে রাখো। ইনশাল্লাহ মিরাজ 95+। পরীক্ষা দিয়ে এসে একটু জানাও যে ভাইয়া কেমন হয়েছে। এই তো রানী দাস, সমাজের কাজের সংমিশ্রণ, হ্যাঁ একটা সমাজজাতীয় একটা ভিন্ন জাতীয়, সেরা সেরা স্যার সেরা। যারা অ্যান্সার করছে প্রত্যেকের অ্যান্সারই ঠিক আছে, সমজাতীয় আর হচ্ছে একটা ভিন্ন জাতীয়। ঠিক আছে ভাই, তোমরা তো সেরা ভাই, তোমাদেরকে কি পড়াতাম। রাত 9টায় দেখা হবে, ওখানে হচ্ছে আমরা কি করব, মানে 1 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ। এর বেশি 200 থাকতে পারে। ঠিক আছে, তো এই এমসিকিউগুলো পড়বো, তো সুতরাং ওই ক্লাসটাতে সবাই থাকবা। রাত 9টায় ক্লাসে সবাই থাকবে এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা যাদের যুক্তিবিদ্যা আছে। কমপক্ষে 100+ থাকে না সবসময়, 200+ থাকলে তো খুশি হয়ে যাবে আমি, তো 100+ থাকলে এনাফ খুশি। তো কথা হচ্ছে রাত 9টায় ভাই প্রত্যেকটা আমরা এমসিকিউ আলোচনা করবো, প্রত্যেকটাই মানে এমসিকিউ। তো এই এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি তো এমসিকিউ শুধু বলবো এটা অ্যান্সার, ভাই ব্যাখ্যাও দিব। তো ব্যাখ্যা দিলে কি হবে, প্রত্যেকটা ওই চ্যাপ্টারে আলোচনা হয়ে যাবে, চ্যাপ্টার বাইরে থাকবে না। না সহজ হবে, যুক্তিবিদ্যা সহজ হবে ভাই, যুক্তিবিদ্যা সহ কঠিন কেউ করতে পারবে না। যা পড়াইছি না, যে কটা ক্লাস করাইছি আমি, প্রথম দিন একটা, কালকে করেছিলাম 2টা, আজকে 2টা ক্লাস নিব। এই যে দেখো তো যে ক্লাস করছি এর মধ্যে আসবে ভাই পড়া, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তাহলে রাত 9টায় থাকবো এবং হচ্ছে সবাই সবার বন্ধুদেরকে নিয়ে আসবা, যেন অনেকেই ক্লাসটা করতে পারি, সবাই সবাইকে নিয়ে আসবে, সবাই জানা খাবে, সবাইকে সবাইকে জানাই দিও। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি, আজকের মতো না মানে আজকের এই ক্লাসটা মানে সপ্তম অধ্যায়ের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আমাদের রাত 9টায় আমরা আবার আসবো এবং পুরো প্রথম পত্র হচ্ছে আমরা পুরোটা পড়াবো। তো সেই পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।